দুষ্টুমি শেষে দুজনে রুম মুছতে শুরু করেছে। তেজুন বলে, তুমি সব কাজ বেশ মন দিয়ে করো। ইয়ং বলে, ওটা একটা অভ্যাস হয়ে গেছে। ইয়ংয়ের ফেসে তখনও কিছু ময়লা লেগে আছে। তেজুন নিজে সেটা পরিষ্কার করে দেয়। ব্যাস, ইয়ংয়ের হার্ট রেট এক লাফে বেড়ে যায় কয়েক গুণ। যদিও এর কারণ তার মাথায় ঢুকছে না। তেজুন যায় তার প্রফেসরের সাথে দেখা করতে। এত বছর পর তেজুনকে দেখে প্রফেসর বকা দেয়। তিনি অসুস্থ হয়ে যখন মরতে বসেছেন তখন তেজুন আসবার সময় পেল। সবসময় তার তেজুনের জন্য চিন্তা হতো। তার জানা নেই তেজুনের জীবনে এমন কি ঘটেছে যার জন্য সবার থেকে দূরে চলে গেছে সে। তবে যাই হয়ে যাক, তেজুন যেন কখনো মাটির কাজ না ছাড়ে। রুমের বাইরে দাঁড়িয়ে আছে আর এক চরিত্র, যার ডাকে তেজুন কিছু মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। লোকটি এগিয়ে এসে বলে সে জানতো তেজুন ঠিক আসবে প্রফেসরের সাথে দেখা করতে। 2 বছর পর তাদের আবার দেখা হলো, তবে তেজুন ঠিক আগের মতোই আছে। এটা শুনে তেজুন বলে, হ্যাঁ 2 বছর কেটে গেছে, কিন্তু তুমি আগের মতোই নির্লজ্জ আছো। তেজুন চলে যায়। তার অস্বস্তি ফিল হচ্ছিল এই লোকটার সাথে থাকতে, যাকে সে একটা সময় ভালোবাসতো। সেই মানুষটাই টাকা আর স্ট্যাটাসের জন্য তাকে ধোঁকা দিয়েছিল 2 বছর আগে। আর তার বাবা ছিল এসবের মূল। রাত বাড়ে, কিন্তু তেজুন ফিরে আসেনি। ইয়ং মেসেজ করে কিন্তু রিপ্লাই নেই। এভাবে তেজুনের অপেক্ষায় রাত গিয়ে দিন হয়, কিন্তু তেজুন ফেরেনি। দোকানে উকিঝুঁকি দিয়েও কোনো লাভ হয় না। ডং ইয়ংকে সুস্থ দেখে খুশি হয়। ইয়ং যায় কফি শপে। ইয়ং জানায় ডক্টর বলেছে তার শরীর প্রায় ঠিক হয়ে এসেছে, তাই সে খুব তাড়াতাড়ি কাজে ফিরতে পারবে। ডং জানায় তে এতদিন তার কাজে হেল্প করেছে। তে বলে, তুমি নাকি অসুস্থ ছিলে, তা এখন কি করছো? ইয়ং বলে, এখন সে প্রায় সুস্থ আছে, তাই তাড়াতাড়ি সে কাজে ফিরবে আর ডংকে হেল্প করবে। তবে তে ইয়ংকে চেপে চুপে বলে, না তুমি একদম ঠিক নেই, তোমার উচিত এখনও রেস্ট নেওয়া। ডং থেকে গুঁতো দিয়ে ইয়ংয়ের থেকে দূরে সরায়। ইয়ংয়ের প্রতি ডংয়ের এত কেয়ার তের ঠিক সহ্য হচ্ছে না। শপের দায়িত্ব তের ওপর দিয়ে ডং ইয়ংকে নিয়ে বেরিয়ে যায়। ইয়ং ডংয়ের থেকে জানতে চায় তেজুনের ব্যাপারে। কাল রাতে তেজুন বাড়ি ফেরেনি, এমনকি সকালেও সব বন্ধ। ডং আকাশ থেকে পড়ে এটা শুনে যে ইয়ং তেজুনের বাড়িতে আছে। ইয়ং বলে, আসলে একে অসুস্থ ছিলাম, তার উপর থাকবার জায়গা ছিল না, তাই তেজুন নিজের বাড়িতে তাকে থাকতে দিয়েছিল। যাই হোক, আবার রাত নামে। দরজা খোলার আওয়াজে ইয়ং বেরিয়ে আসে। কাছে এসে দেখে তেজুন অসুস্থ। হাই ফিভারের জন্য সে জ্ঞান হারাচ্ছে। ইয়ং গাড়ির চাবি নিয়ে ছোটে মেডিসিন আনতে। সব কিছুই ঠিকঠাক চললেও তেজুনকে ঔষধ খাওয়াবে কিভাবে? ব্যাস, ইয়ং নিজের মুখে জল নিয়ে এগিয়ে আসে তেজুনের দিকে। এমন সময় বুম, তেজুনের জ্ঞান ফিরেছে। ইয়ংয়ের বিষম লাগে। তেজুন ধন্যবাদ দেয় এতটা চিন্তা করবার জন্য। বাইরে আসতেই ম্যানেজারের থেকে কল আসে। ইয়ং ক্ষমা চায়, কারণ তেজুনের খেয়াল রাখতে গিয়ে তার রিপোর্ট সাবমিট করা হয়নি। ম্যানেজার খুশি হয়ে বলে, তেজুন নিশ্চয়ই তোমার প্রতি নরম হবে, কারণ বিপদের সময় তুমি তার পাশে ছিলে। যদিও ইয়ং এত কিছু ভেবে দেখেনি। তেজুনের ঘুম ভাঙে। সারা রাত খেয়াল রাখতে গিয়ে ইয়ং টেবিলেই ঘুমিয়ে পড়েছে। তেজুনের ডাকে তার ঘুম ভাঙে। ইয়ং টেম্পারেচার চেক করে বলে, তেজুনের জ্বর কমে এসেছে। আসলে তেজুন যখন স্ট্রেসের মধ্যে থাকে তখনই সে অসুস্থ হয়ে পড়ে। কাল যদি ইয়ং তার পাশে না থাকতো তাহলে ব্যাপারটা অনেক সিরিয়াস হয়ে যেত। তাই সে ইয়ংকে ধন্যবাদ জানায়। তবে ইয়ং বলে, দাঁড়াও, এখনই ধন্যবাদ দিও না, কারণ হলো এটা। তেজুনের গাড়ি কাদায় মাখামাখি। কালো অন্ধকার ছিল, তার উপর তাড়াহুড়ো করতে গিয়ে এমনটা হয়েছে। ইয়ংয়ের শুকনো মুখ দেখে তেজুন মজা পায়। সে বলে, দেখো এখানটা তোবড়ে গেছে। যদিও তেজুন মজা করছিল, ইয়ং তার খেয়াল রেখেছে সে কিভাবে তার উপর রাগ করতে পারে। যাই হোক, এটা পরিষ্কার করা যাক। তেজুন ইচ্ছে করে তার দিকে জল স্প্রে করে, আর কি ইয়ংও স্প্রে তুলে নেয়। গাড়ির পাশাপাশি এরাও পরিষ্কার হচ্ছে। ভুলেই গেছে যে দুজনেই অসুস্থ ছিল। তেজুনের সাথে ইয়ং চল্লি দেখতে আসে। ওয়ার্ক হাউসে আসতেই ইয়ং বলে, এমন গন্ধ সে সব সময় তেজুনের থেকে পায়। গন্ধটা তার কাছে ভালো লাগে। তেজুন ইয়ংকে বিভিন্ন প্রসেস শেখাচ্ছে। ইয়ংয়ের চোখ চায় তেজুনের পোড়া হাতে। আগুন নিয়ে যাদের কাজ তাদের হাত পা এমন ফুসকা থাকতেই পারে। তেজুন বুঝতে পারে ইয়ং তার জন্য চিন্তা করছে।
পুরো সময়টা ইয়ং কাঁচের জানালায় তেজুনের ছায়ার দিকে তাকিয়ে আছে। তেজুন জানতে চায় ইয়ং পুরো সময়টা বাইরের দিকে কি দেখছে। ইয়ং বাহানা দিয়ে উঠে পড়ে। অন্যদিকে তে ফাঁকা সব পেয়ে দংয়ের ডায়েরি খুঁজছে। মনে পড়ে দং তার জন্য কত কেয়ার করত। প্রত্যেকটা ব্রেকআপের পর সে যখন ক্যালানি খেয়ে ফিরত তখন দং তার যত্ন নিত। দংয়ের এক জন্মদিনে তে গেম বক্স থেকে একটা হাতঘড়ি জিতেছিল। তে সেটা দংকে দিয়ে বার্থডে উইশ করে বলেছিল এটা সব সময় যত্ন করে রাখবে। আজও দং সেটা গুছিয়ে রেখেছে। দং ফিরলে তে বলে যেহেতু সে এতদিন দংকে কাজে হেল্প করেছে তাই দং যেন তাকে ডিনারে নিয়ে যায়। কি আর করা, দং আসে তের সাথে। পথে দেখা হয় ইয়ং আর তেজুনের সাথে। তের মনটাই ভেঙে যায়। ঠিক হয় চারজনে একসাথে ডিনার করবে। এমনকি দং তেকে পাঠায় ইয়ংয়ের জন্য স্কাই ল্যান্টেন আনতে। এই ফাঁকে দং তের সাথে ইয়ংয়ের ব্যাপারে কথা বলে। সে বুঝতে পারছে তেজুনের মনে ইয়ংয়ের জন্য একটা আলাদা জায়গা আছে। ল্যান্টেন আসে, প্রত্যেকে নিজেদের উইশ লিখে সেটা উড়িয়ে দেয়। ডিনার শেষে দুজনে এসে বসেছে ফাঁকা জায়গায়। ইয়ং বলে তেজুনের জীবনে কেউ আছে যাকে সে পছন্দ করে। তেজুন বলে সে জানে না, তবে কেউ একজন আছে যে তার নজর কেড়েছে। ইয়ং জানতে চায় তার কেমন মেয়ে পছন্দ। তেজুন বলে তার ম্যাচিওর মানুষ পছন্দ, তবে তার পছন্দের মানুষটা একদম আলাদা। তাই আমি ওয়েট করছি তাকে মনের কথা বলবার জন্য। ইয়ং বলে তাহলে সেই মানুষটা অনেক লাকি হবে যে তোমার মতো সুন্দর আর ভালো মনের মানুষ পাবে। তেজুন হেসে বলে তবে হাসির ব্যাপার কি জানো, আমি বারবার চেষ্টা করছি এটা বোঝাতে যে আমি তাকে পছন্দ করি, তবে সে বেচারা বুঝতেই পারে না আমার ইশারা। ইয়ং বলে এ বাবা, তোমার অনেক কষ্ট হয়তো। তেজুন হেসে ফেলে, সে যে ইয়ংয়ের কথাই বলছে সেটা বোঝায় কিভাবে। অন্যদিকে তে বলে সে দংকে কিছু বলতে চায়, তবে সেটা শোনার পর দংকে তার কথায় রাজি হতে হবে। দং বলে এ আবার কেমন কথা, যদি এমন কিছু চেয়ে বসিস যা আমার পক্ষে দেওয়া সম্ভব নয় তাহলে তখন কি করব। তে ঢকঢক করে বেশ কিছুটা গ্লাস উল্টে দেয় নিজের গলায়, আর অনেক সাহস জগিয়ে বলে চলো ডেট করি। বেশি নয়, 1 মাসের জন্য, তবে ভাই হিসেবে নয়, লাভার হিসেবে, যেখানে কিস করতে পারবো, একসাথে ঘুমোনোও যাবে। কথা শেষ হওয়ার আগে তের গালে জোরে একটা থাপ্পড় পড়ে। দম উঠে চলে যায়। তের ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। অন্যান্য দিনের মতো ইয়ং আসে তেজুনের কাছে ক্লাস নিতে। অসুস্থ থাকার জন্য ইয়ং তার শপে যায় না। তেজুন আজ ইয়ংকে শেখাবে কিভাবে চাকা ঘুরিয়ে পাত্র তৈরি করতে হয়। তেজুন দেখায় কিভাবে ওটা করতে হয়। এবার ইয়ংয়ের পালা। ভয়ে ভয়ে ইয়ং মাটির পাত্র বানাতে শুরু করে, কিন্তু না, পাত্র আর তৈরি হয় না। তেজুন এগিয়ে এসে ইয়ংয়ের হাত ধরে, তবে ইয়ংয়ের এতে নার্ভাস ফিল হয়। সে বলে তার জায়গায় যদি কোনো মেয়ে থাকতো তেজুন নিশ্চয়ই নার্ভাস ফিল করতো। তেজুন বলে শুধু মেয়ে থাকলেই নার্ভাস ফিল হবে, এটা কে বলল? পুরুষ থাকলে আমার নার্ভাস ফিল হবে না তার কোনো কথা আছে? তেজুন বেরিয়ে আসে। ইয়ংয়ের ব্যবহার তার কাছে কিউট লাগছে। অন্যদিকে ইয়ং বেচারা নিজের বুক চেপে ধরে। তেজুনের বলা কথাগুলো দিন রাত তাকে গিলছে। বেচারা না পাচ্ছে খেয়ে শান্তি, না পাচ্ছে ঘুমিয়ে শান্তি। একই অবস্থা তেজুনেরও। সারা রাত এপাশ ওপাশ করে বেচারার ঘুম হারাম হয়েছে। মাথায় ঢুকছে না তেজুনের জন্য এমন ফিল হওয়ার কারণ। ইয়ং বোঝায় এমন কিছুই নয়, হয়তো তেজুনের ভালো ব্যবহারের জন্য তার কথাই বারবার ভাবছে সে। ইয়ং শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। তেজুন তার থেকে তাওয়াল নিয়ে চুল থেকে জল মুছিয়ে দেয়। তারপর তাওয়ালটা এভাবে রেখে বেরিয়ে আসতে গেলে ইয়ং বলে স্যার, আমার মনে হয় আমি আগের থেকে সুস্থ আছি, তাই থাকার জন্য সে বাসা খুঁজতে চায়। তেজুন বলে তোমার ব্যাধি সারতে পুরো 1 মাস লাগবে, তাই কোনো ব্যাপার নয়, তুমি আমার বাড়িতেই থেকে যাও। তবে ইয়ং নাছোড়বান্দা। তেজুনের সব রাগ গিয়ে পড়ে ক্লের উপর। সিনিয়র তো তেজুনের পাগলামি দেখে উপর থেকে পড়ে। জীবনে প্রথমবার সে তেজুনকে এমন আচরণ করতে দেখছে। অন্যদিকে ইয়ং ভাবে যত দ্রুত সম্ভব এখান থেকে পালানো দরকার। নিজের ওপরেই তার আর বিশ্বাস হচ্ছে না। অনেক রাতে তেজুন ফিরে এলে ইয়ং জানায় কাল সকালেই সে বাড়ি খুঁজতে বের হবে। তেজুন বলে তোমার ক্ষত সেরেছে, অন্য বাসায় গেলে মেডিসিন লাগানোর মতো কাউকে পাবে না, তাই পোশাক তোলো, আমায় দেখতে দাও কতটা সেরেছে।
ইয়ংকে ইতস্তত করতে দেখে তেজন তাকে আর জোর করে না। ঠিক হয় কাল তারা একসাথে বাড়ি খুঁজতে যাবে। তবে কোথায় কি? তেজনের সব জায়গায় সমস্যা। রুমগুলো নাকি মুরগির খাঁচার মতো, কোথাও নাকি জলের স্পিড নেই, আবার কোথাও নাকি দেওয়াল খসে গেছে। ইয়ং তেজনকে বাইরে টেনে আনে। তেজন বলে, দেখো ওই বাসাগুলো মোটেও ভালো না, বরং আমার বাড়িতেই ফিরে চলো, ওখানে কোনো সমস্যা হবে না তোমার। ইয়ং রেগে বলে, শোনো, প্রথমত অন্যের বাড়িতে থাকাটা ভালো দেখায় না, তার উপর তোমার বাসা অনেক দূরে, রোজ রোজ অনেক যাওয়া আসা করা লাগে, তার উপর জঙ্গলের পাশে হয়, মশার কামড় খেতে হয়, এমনকি রাতের বেলা কোনো ফুড অর্ডার করলে ডেলিভারি দিতে চায় না বেশি দূর হওয়ার জন্য। তোমার বাড়িতে দামি জিনিসে ভর্তি, ঠিক মতো চলাফেরা করতে পারি না এই ভয়ে পাছে ওগুলো ভেঙে পড়েলি। তেজন তো একেবারে চুপ হয়ে যায়। সে আর ইয়ংকে জোর করে না, ইয়ং চাইলে মুভ অন করতে পারে। ইয়ং ক্যাফেতে ফিরে আসে। সে এখন একেবারে সুস্থ। দং অবাক হয় এটা ভেবে যে তেজন এত সহজেই ইয়ংকে অন্য বাসায় থাকার পারমিশন দিয়েছে। এরপর দং আরি নামে এক মেয়ের সাথে ইয়ংয়ের পরিচয় করায়। আরি 3 মাসের জন্য এখানে ঘুরতে এসেছে। ইয়ংকে সুস্থ দেখে আন্টরা বেশ খুশি হয়। তারা বলে সামনের দিনগুলোতে তে কফি ডেলিভারি দিত। ব্যাপার হলো তে ভুল কফি নিয়ে এসেছিল, কিন্তু ভয়ে আন্টরা কিছু বলতেও পারেনি। সবাই বলে তে নাকি একজন মাফিয়া। তাছাড়া তার গোটা শরীরে ট্যাটুতে ভর্তি। অন্য এক আন্ট বলে, আরে ওসব গুজবে কান দিও না, কিছু বছর আগে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে ও একটু বিগড়ে গেছে আর কি। আন্টদের থেকে বিদায় নিয়ে বের হতে ইয়ংয়ের কানে পড়ে চেনা এক কণ্ঠস্বর। গলির মধ্যে তে আর দং দাঁড়িয়ে আছে। তে দংকে মেসেজের ওপর মেসেজ করে বিরক্ত করছে, যেন দং তাকে ডেট করতে রাজি হয়। দং পুলিশের ভয় দেখালেও তে বলে, আমিও বলবো তুমি আমার গায়ে হাত তুলেছিলে। আচ্ছা, তুমি তো পুরুষ পছন্দ করো, তাহলে আমায় ডেট করতে সমস্যা কোথায়? দং বলে, তুমি আন্টের ছেলে, যাই হোক তুমি বুঝবে না। তে দংকে বলে, সারাদিন তোমার ব্যাপারে ভাবি, চাইলেও আটকাতে পারি না নিজেকে। জানো সব সময় আমার কেন ব্রেকআপ হয়? তোমার জন্য। আসলে আমি তোমাকে পছন্দ করি। দং বোঝায়, এমন করো না। দেখো তুমি আমায় যত ইচ্ছে মারতে পারো, তবে প্লিজ আমাকে এমন রিকোয়েস্ট করো না যে আমি রাখতে পারবো না, আমি তোমাকে ডেট করতে পারবো না। ইয়ং বেচারা ভয় পেয়ে যায়, না জানি তে দংকে খুন করে ফেলে। তবে এ কি, ইয়ং পুরো শকড। দং তেকে দেয় এক ধাক্কা। না, ভালো কথা এর মাথায় ঢুকবে না। তেকে ধারাম করে নিচে আছাড় দেয়, আর তের নজর যায় ইয়ংয়ের উপর। অমনি ইয়ং দেয় দে দৌড়। তে উঠে দাঁড়ায়। দং বলে, শেষবারের মতো বলছি, আপনা অকাত মেরা হো। ইয়ং এক দৌড়ে ক্যাফেতে এসে পৌঁছায়। নিজের চোখ আর কানকে তার বিশ্বাস হচ্ছে না। দং মন ভারী করে ক্যাফেতে ফিরে আসে আর ইয়ংকে তেজনের জন্য কফি দিয়ে আসতে বলে। তবে ইয়ং দেখে তেজন আরির সাথে গল্পে ব্যস্ত। এদের এত ক্লোজ দেখে ইয়ং ভাবে হয়তো ওটাই তেজনের গার্লফ্রেন্ড। তবে আরি তো তেজনের শপে এসেছে ইয়ংয়ের ব্যাপারেই জানতে, কারণ সে ইয়ংকে দেখেই ক্রাশ খেয়েছে। ইয়ংকে দেখে তেজন বেরিয়ে আসে। ইয়ং কফি দিয়ে মন খারাপ করে চলে যায়। রাতে তেজন ওয়ার্কশপে আসে। নজর পড়ে কাঁচের জানালার উপর। তখনই মনে পড়ে ইয়ংয়ের কথা। অন্যদিকে ইয়ং তেজনের জন্য ওয়েট করছে। রাত কেটে দিন হয়। সকালবেলা নিজের লাগেজ গুছিয়ে ইয়ং বেরিয়ে আসে। তবে ইয়ং বেরিয়ে আসতেই তেজন পেছন দিক থেকে বাড়িতে ঢোকে। তেজনের চোখ যায় ইয়ংয়ের নোটের ওপর। ইয়ং চলে যাচ্ছে। তেজন দ্রুত ইয়ংয়ের রুমে আসে। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এরপর থেকে তেজন আর ইয়ংয়ের মধ্যে সম্পর্কটা খানিক বিগড়ে যায়। দং তেজনের পেছনে আসে আর তার পোশাক তুলে ধরে। দং বুঝতে পারে এই দুজনের মধ্যে কিছু তো একটা হয়েছে। রাতে দুজনে বসে নিজেদের সমস্যাগুলো বলছে একে অপরকে। একদিকে তে দংকে জ্বালাতন করছে ডেট করবার জন্য, অন্যদিকে ইয়ংকে নিয়ে তেজনের মনের রোগ বেড়ে চলছে দিন দিন। দং বলে, তোমার উচিত হয়নি ইয়ংয়ের সাথে ওভাবে কথা বলার। জানো ইয়ং কত কষ্ট পেয়েছে আজ? বেচারার মুখটা একেবারে শুকিয়ে গিয়েছিল। যাই হোক, আজ ইয়ং তের সাথে মার্কেটে গেছে বই আনতে, কারণ ইয়ং তেকে পড়াতে রাজি হয়েছে। তেজন লাফিয়ে ওঠে আর তাড়াতাড়ি বেরিয়ে যায়।